হুম, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ও মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলে রোদ, কেটে যাবে আধারের ছায়া অবরোধ। আমার কোমরে সবসময় লাইসেন্স করা একটা .22 পিস্তল আছে, পিস্তল থাকে। আমি যদি যাতে ভূত দেখি, আমি কিন্তু গুলি করে দেব। গান তো চলছিলই, এরপরে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং কিছু আলাদা ধরনের ফিল্মেও কিন্তু প্লেব্যাক করতে দেখা যায়। এবং আমাদের জনপ্রিয় সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ স্যার, তার সাথে আপনার কাজ করা হয়েছিল। একটু বলবেন কিনা কিভাবে ওনার সাথে যুক্ত হলেন? একদিন রাতে হুমায়ুন চাচার অ্যাসিস্ট্যান্টের আমার কাছে ফোন, কিরে বল। ওর নাম হচ্ছে জুয়েল। জুয়েল বলল যে স্যার আপনাকে খুঁজতেছে। আমি বললাম, তাই নাকি, বলিস কি, কেন? বলে 35 পর্বের একটা ধারাবাহিক করব আমরা, তো সেটার জন্য আপনি অভিনয় করবেন, সেটাতে একটা লিড রোলে। আমাকে বিরাট ব্যাপার না আমার জন্য, হুমায়ুন আহমেদ খুঁজছে বলে আমাকে, সেটা একটা বিরাট ব্যাপার। তো কখন আসবো? বলে বস 2টায় চলে আসবেন। ঠিক আছে, রাখ। রেখে দিল। সাথে সাথে আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরলো, যে এটা তো হুমায়ুন আহমেদ, উনি তো সাধারণ কোনো মানুষ নয়, তো একটু পাগল টাইপের মানুষ। তো কোন দুইটা, বুঝছিস, দিন দুইটা না রাত দুইটা? তা আমি আবার জুয়েলকে ফোন করেছি, ফোন করে বললাম যে আচ্ছা জুয়েল, এটা তো চাচা, উনি তো একটু অন্য ধরনের, কোন দুইটায় আসতে বলতেছে আমাকে? বলে বস রাত 2টায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলে আসবো রাত 2টায়। আমি তো যথারীতি আমার গাড়ি নিয়ে, তখন কিন্তু নুহাসপল্লির মেইন রোড থেকে নুহাসপল্লি পর্যন্ত রাস্তাটা মেঠো পথ, পিচ ঢালা পথ হয় নাই। তো আমি গাড়ি নিয়ে চলে গেছি ওখানে, নো ড্রাইভার, আমি একাই চালিয়েছি। মধ্যখানে গান বাজছে। এখান থেকে আরেকবার যাই। হ্যাঁ, রাত্রেবেলায় আমি রওনা দিয়েছি একা, ড্রাইভার ট্রাইভার কেউ নাই। জায়গাটা এমন, মানে শালবন গজারি বনের ভিতর দিয়ে যেতে হয়, তো ওখানে গিয়ে মোটামুটি জঙ্গলে ঢুকে যাওয়ার পরে লাইট অফ করলে গাড়ির, বিশ্বাস কর, কিচ্ছু দেখা যায় না। রাত বাড়ছে, 1টার মতো বাজে মনে হয় রাত। আমি গিয়ে দেখি আর রাস্তা খুঁজে পাই না। আমি তো নতুন ওখানে, আমি যা গেছি, গিয়ে ফোন করেছি, তখন মোবাইল থেকে ফোন করে জুয়েলকেও পাই না, কাউকে পাই না, কেউ ফোন ধরে না। ওকে, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, মানে উনি একটু ভয় দেখাবে। উনি তো ভয় দেখাতে খুব পছন্দ করেন। হ্যাঁ, প্র্যাঙ্ক করতে খুব পছন্দ করেন। আমারও কিছুই যায় আসে না, বুঝেছিস, আমি ওখানে ফুল ভলিউমে গান ছেড়ে সিট ফেলে দিয়ে ঘুম। একটু একটু ভোরের আলো যখন দেখা গেল, তখন আমি ফোন করেছি, ধরেছে। ধরে বললাম যে কী রে, ফোন ধরিস না কেন? বলে না বস, ঘুমায় গেছিলাম। আমি বললাম, সামনে 2টা রাস্তা, কোন রাস্তায় যাব? বলে বামের রাস্তাটা ধরেন, বামের রাস্তা ধরলেই নুহাসপল্লি। তো বামের রাস্তা ধরে কিছু দূর গিয়েই দেখি দ্য বিউটিফুল গেট অফ দ্য পল্লী। আমি ঢুকলাম, গেলাম। হুমায়ুন চাচা বিশ্রাম নিচ্ছেন, আমিও ঢুকলাম। একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে সকালবেলার নাস্তা এলাহি, উনার ব্যাপার স্যাপার সব এলাহি একদম ছিল। খাওয়ার টেবিলে বসেছি। বসার পর খাওয়া শেষ, তো হুমায়ুন চাচা তখন জিজ্ঞেস করলাম, চাচা আমার কল কখন? বলে তোমার কল এখন না, তুমি খাইছো দাইছো, এখন গিয়ে একটু বিশ্রাম নাও, সময় হলে তোমার ডাকবে এসে জুয়েল। ঠিক আছে। দুপুর পার হয়ে যায়, ডাকে না। তা আমিও তো ওই জিনিস, কতক্ষণ না ডেকে পারবেন আপনি? আমিও দেখে কি হয়, দুপুরের লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেকেও সেই রকম খাওয়া দাওয়া, একদম মোরগের রান টান, মানে বিশাল আয়োজন। সেখানে আমরা 7-8 জন মিলে খাওয়া দাওয়া শেষ। তখন আবার জিজ্ঞেস করলাম যে চাচা আমার কল কখন? বলে ভাত টাত খাইছো, এখন একটু বিশ্রাম নাও। আরে বারবার একই কথা বলে, বিশ্রাম নাও বিশ্রাম নাও, ঠিক আছে।
তারপরে উনি শুটিং টুটিং করে রাতেবেলায় ফিরে এসে আবার ডিনার টেবিল, একই জিনিস, এলাহি কাণ্ড। তো সেইখানে উনি আমাকে প্রথম বললেন, ওয়েলকাম টু নুহাস পল্লী। উনার ইউ আর আ মেম্বার অফ নুহাস পল্লী নাও, এটা যখন উনি বললেন, এবং এটা আমি পরে জেনেছি এই কথাগুলো উনি সচরাচর বলেন না সবাইকে, যাকে উনি আপন ভাবেন তাকে এভাবে, এটা কি এক ধরনের টেস্ট ছিল? এক ধরনের টেস্ট। হ্যাঁ, তো উনি বললেন যে নুহাস পল্লী সম্বন্ধে কিছু কিছু নিয়ম নীতি আছে, একটু মাইনা চললে ভালো হবে। আমি বললাম, কী নিয়ম চাচা? বলে যে রাত 8টার পরে ওই দিঘির পাড়ে যাইবা না। আমি, কেন? বলে ওইখানে সব অশরীরী জিনিসপত্র দেখা যায়, মানুষজন ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, আমি চাই যে তুমি 8টার পরে ওখানে না যাও। আমি, ঠিক আছে চাচা, যাবো না। বলকে, আর এই যে সামনে নামাজের বেদিটা দেখতেছো, আমার মার জন্য বানাইছিলাম, ওখানে মাগরিবের নামাজের পরে যাইবা না, কেন ওখানে সব অদ্ভুত অদ্ভুত ফুলের গন্ধ পাওয়া যায়, ওখানেও অজ্ঞান অবস্থায় মানুষটা পাওয়া গেছে। আমি, মরি বাবার, এই সর্বনাশ হয়ে গেছে। আর এই শোনার পরে আমি তখন চাচাকে, ও ও আরেকটা বললেন যে, এবং নুহাস পল্লীর মিথ সম্বন্ধে কিছু কিছু লোক অনাস্থা জানাইছিল, তাদেরকে পাওয়া গেছে এই তারের জালির মধ্যে ঝুলন্ত অবস্থায়, রক্ত পড়তেছিল তাদের গায়ের থেকে। আমার তো আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা, এরকম একটা অবস্থা। আমি ধর বলেছি, চাচা আমি খুব উইক হার্টের একটা মানুষ, খুবই দুর্বল চিত্ত আমার চাচা, আর এই ধরনের ঘটনা যদি আমার সাথে ঘটে চাচা, আমি তো হার্ট অ্যাটাক হয়ে মারা যাব। চাচা ওই সমস্যা হচ্ছে যে চাচা, আমার কোমরে সবসময় লাইসেন্স করা একটা .22 পিস্তল আছে, পিস্তল থাকে, আমি যদি চাচা ভূত দেখি আমি কিন্তু গুলি করে দেব। উনি বলেন, না 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 না, নুহাস পল্লীতে আর্মস অ্যালাউড না, তুমি আর্মস জমা দিবা আজকে, এই সেই করা তো হয়ে গেল, শেষ, ঝামেলা শেষ। রাত্রেবেলায়, মানে পরের দিন থেকে শুটিং, রাত তোর 11টা, 11:30 বাজে। সেই সময় আমার ঘরে নক 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 নক, একটা ছেলে এসছে। ওই ছেলেটার নাম হচ্ছে রাকিব। এসে এই আধা মিনিটের মধ্যে ওর এটা বলা শেষ যে, বস স্যার কোনো কিছু বললে তো আমরা না করতে পারি না, বস আমি ভূত সাজি, বস আমারে গুলি টুলি করেন না। এই দিয়ে আমার নুহাস পল্লীতে এন্ট্রি। তারপর তো হুমায়ুন চাচার সাথে অনেক মধুর স্মৃতি। দুই দুয়ারিতে গান গাইলেন, এটা তো অভিনয়ের কথা আমরা শুনলাম, প্লেব্যাকের ওই কথাটা শুনে চিত্রনায়ক রিয়াজ ছিলেন, হ্যাঁ, এবং সিনেমাটির চরিত্রটাও বেশ জনপ্রিয়, বিউটিফুল একটা ক্যারেক্টার। একটু ওই গান সম্পর্কে বলবেন কি? দুই দুয়ারির গান, মাকসুদ জামিল মিন্টু ফোন করলেন যে, চাচা তোমার গান আছে, হুমায়ুন স্যার তোমার আবার খুঁজতেছে, হুমায়ুন ভাই, উনি হুমায়ুন ভাই বলেন, হুমায়ুন ভাই তোমার খুঁজতেছে, একটা বিরাট গান, দেখলাম যে এই গান তুমি ছাড়া আর কেউ গাইতে পারবে না, ওয়েস্টার্ন গান। আমি বললাম, চলেন রেকর্ড করবো। তো শ্রুতিতে, আমাদের স্টুডিওতে রেকর্ড হয়েছিল এটা। তো বুথে ঢুকবো, বুথে ঢোকার আগে চাচাকে বললাম যে, চাচা দোয়া করেন চাচা, গাই দেখি গানটা কেমন হয়। তখন উনি বললেন যে, হ্যাঁ তোমার আব্বার থেকে আমরা শিখছি, এবার দেখি তুমি তোমার আব্বার থেকে কি শিখছো, যাও গানটা গাও। গান গাইলাম। তো গিয়ে আসার পর চাচাকে বললাম, চাচা কেমন হয়েছে? বলে 10-2। আরে 10-2, আমি তো এইভাবে তো রিয়্যাক্ট করি নাই, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কী রে ভাই 10-2, এত ভালো গাইলাম 10-2। পরে জানতে পারলাম যে উনি ভ্যান গগ, পাবলো পিকাসো এদের ছবির মার্কিং করেন 3.5-4। হ্যাঁ, তো সেক্ষেত্রে 10-2 অনেক ভালো। গান রিলিজ হলো, গান তো আলহামদুলিল্লাহ হিট করে গেল।